কারণ বিএনপির মতো দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। যেসব দুর্নীতি হয়েছে, ব্যাংক থেকে লুণ্ঠন হয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে জমায়েত করে অধিবেশন করে তারা তাদের মতামত নিয়েছেন। দেশে যখন যেই সরকার থাকে সেই সরকার তার যারা বেনিফিশিয়ারি বা তার যারা সমর্থক বা তার আত্মীয় স্বজন বা তার দলের লোক, তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। বহু মানুষ যারা গুম হয়েছেন তারা এখনো তাদের পরিবারের কাছে, স্বজনদের কাছে ফিরে আসেন। 1000-এরও বেশি, বোধহয় 1300। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের আলোচিত উল্লেখযোগ্য সব খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনব প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ স্যারের মুখ থেকে। স্যার, আপনি নিশ্চয়ই আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক সংস্কারে আগ্রহ কম, কমিটিতে হতাশা, এরকম একটি খবর দৈনিক প্রথম আলো প্রকাশ করছে। শ্বেতপত্র জমা পড়ে 1 ডিসেম্বর, টাস্কফোর্স প্রতিবেদন জমা দেয় 30 জানুয়ারি, সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপে ঘাটতি। এখানে বলা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনুস এই প্রতিবেদনগুলো গ্রহণ করলেও অন্যান্য উপদেষ্টারা এই প্রতিবেদনগুলো গ্রহণ করেননি। তাদের এই পদক্ষেপ বাস্তবায়নে অনেকটা অনাগ্রহ দেখা গেছে। এই প্রতিবেদনে সেটি উল্লেখ করা উঠে এসেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেমন ঘুরছে কম কয়লার চাকা, উৎপাদনে ধাক্কা। এবং রাজনীতির আরেকটি খবর রয়েছে, 14 দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে। এই 14 দল যারা শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছর ধরে রাষ্ট্র পরিচালনায় অংশ হিসেবে ছিল। প্রথমেই যেতে চাচ্ছি স্যার শ্বেতপত্র নিয়ে, যে প্রতিবেদনটি আমরা দেখলাম, যে শ্বেতপত্র এবং যে টাস্কফোর্স এই দুই কমিটি প্রতিবেদন দিয়েছে। প্রফেসর ডক্টর ইউনুস সেই প্রতিবেদন গ্রহণ করলেও অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা সেটি গ্রহণ করেননি বলে উঠে এসেছে। সুতরাং সংস্কারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি আসলে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? টাস্কফোর্সের এই রিপোর্টটা বিস্তারিত আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, তবে পত্রিকায় যা এসছে তা থেকে যেটা দেখা যায় যে এই রিপোর্টে বিগত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় যেসব দুর্নীতি হয়েছে, ব্যাংক থেকে লুণ্ঠন হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থের অতিরিক্ত বহুগুণ অর্থ ব্যবহার হয়েছে, সেই সব ঘটনাবলী, সেই সব তথ্যাবলী উন্মোচিত করা হয়েছে। কিন্তু আমি যেটা দেখিনি সেটা হচ্ছে এই ধরনের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে হলে কী ধরনের নীতি কাঠামো প্রয়োজন, কী ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন, সে ব্যাপারে এই প্রতিবেদনটি নীরব। এটা সত্য কথা, যারা প্রতিবেদন তৈরি করেছেন তারা বেশ পরিশ্রম করেছেন এবং তারা 60টির মতো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে জমায়েত করে অধিবেশন করে তারা তাদের মতামত নিয়েছেন, তাদের ফিডব্যাক নিয়েছেন। কিন্তু এই সব কিছু সত্ত্বেও যেটা দেখা যায়, সেটা ঘাটতিটা সেটা হচ্ছে যে আগামী দিনে কি করে, যদি ব্যাংকের কথাই বলি, ব্যাংক থেকে লুণ্ঠন বন্ধ করা যাবে এবং প্রকৃত সত্যিকারের যারা ব্যাংক ঋণ নিয়ে ব্যাংক ঋণের অর্থ সদ্ব্যবহার করবে, সুষ্ঠুভাবে বিনিয়োগ করবে, সেই রকম বিনিয়োগ কিভাবে চিহ্নিত করা যাবে এবং কিভাবে রাজনৈতিক চাপ পরিহার করা যাবে, যেটাকে আমরা ব্যাংকিং সিস্টেমে বলি ডাইরেক্টেড লোন। দেশে যখন যেই সরকার থাকে সেই সরকার তার যারা বেনিফিশিয়ারি বা তার যারা সমর্থক বা তার আত্মীয় স্বজন বা তার দলের লোক, তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টার মধ্যে একটা বড় চেষ্টা হচ্ছে ব্যাংক থেকে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা। এখন এই ঋণের টাকা তো যে কেউ নিতে পারে, নিজ দলের লোকেরাও নিতে পারে,
কিন্তু আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো এই ঋণের টাকাটা যেন সৎ ব্যবহার হয়, সত্যিকারভাবে বিনিয়োগ হয়, এবং বিনিয়োগ থেকে যেটাকে বলা হয় মুনাফা বা রিটার্ন আসা, মানে এবং ব্যাড লোন হয় না তার যায়। ভিত্তিতে সেই সাফল্যের ভিত্তিতে ব্যাংকের ঋণটাও পরিশোধ করা। তো এইগুলোর জন্য বেশ শক্তিশালী নীতি কাঠামো প্রয়োজন, নজরদারি প্রয়োজন। স্যার, বিগত সময়ে আমরা দেখেছি যে আপনিও অনেকবার বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা করা হয়েছে, মনিটরিং অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু একমাত্র প্রতিষ্ঠান আর্থিক খাতের, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে এক প্রকার ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে বলে আপনারা অনেক সময় বলেছেন। না, বলছি সেই জায়গাগুলোও তো না, সেখানে একটা সমস্যা হলো এই বাংলাদেশের আর্থিক খাতে নিয়ন্ত্রণ দুই জায়গা থেকে, একটা বাংলাদেশ ব্যাংক থেকে, আরেকটা হচ্ছে এই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক খাত সংক্রান্ত যে বিভাগ আছে সেই বিভাগের পক্ষ থেকে। এখন এই যে নিয়ন্ত্রণের অথরিটি যদি দ্বিধাবিভক্ত থাকে এবং দ্বৈত শাসন যদি থাকে, তো আমরা ইংরেজ আমলেও দেখেছি যে দ্বৈত শাসন যখনই চলেছে তখন সুষ্ঠু শাসন হয় নাই। একইভাবে সবাই রিকমেন্ড করেছেন, সুপারিশ করেছেন যে এটা এক জায়গায় নিয়ে আসা উচিত, এবং সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এবং সেই দিক থেকেও যদি আমরা বলি সেন্ট্রাল ব্যাংকেরও তো যথেষ্ট দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেইখানেই হচ্ছে সংস্কারের জায়গা। এবং একটা কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যেটাই আমরা বলি না কেন, এইটাকে গুছিয়ে তোলার জন্য, যাতে এটা সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের রিকমেন্ডেশন, সুপারিশ কিন্তু এই কি বলে প্রতিবেদনে আসা উচিত ছিল। আপনি যেটা বলেছেন যে কিছু কিছু উপদেষ্টা এই ব্যাপারে তাদের কি বলে এক ধরনের অনীহা তারা দেখিয়েছেন। এদের দু একজনের সঙ্গে আমার কথা হয়েছে, আমি জানি না অন এয়ার এই কথাটা বলাটা কতটা সঠিক হবে না হবে। দেখেছি তারা এই প্রতিবেদন সম্পর্কে তাদের খুব একটা উৎসাহ নেই, কারণ তারা বলছে যে এই প্রতিবেদনে নতুন কিছু বলা হয়নি, এই ধরনের একটা বক্তব্য এসছে। তারপরেও আমরা যদ্দূর জানি সেটা হচ্ছে দেশের নামকরা অর্থনীতিবিদ যা আমাদের দেশে আছে তারা সকলেই এর মধ্যে ইনভলভ ছিলেন। তো তাদের কাছ থেকে হয়তো আমরা আরো উন্নত মানের কিছু আশা করতে পারতাম। তবে মনে হয় টাইম ফ্রেমটা একটা ফ্যাক্টর ছিল, যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এই যে সুনির্দিষ্ট সময়, এই সময়টা এই ধরনের একটা সমস্যার ব্যাপারে যথেষ্ট না, যেই কারণে হয়তো প্রতিবেদনটিতে নানা ধরনের অসম্পূর্ণতা রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে। তারপরেও আমি বলবো, কিন্তু তাহলে এরকম বাস্তবতায় তাহলে অর্থনৈতিক খাতের যে সংস্কারের কথা সরকার বলছে, যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কারের মধ্যে অর্থনৈতিক তারা এটা করতে পারে, কিছু নির্দেশনা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তারা এগুলো করতে পারে। এটা তো নির্বাচিত সরকার না। কিন্তু দেখেন, দেশে তো একটা নির্বাচন হবে, আজ হোক কাল হোক একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার যদি এই ধরনের সংস্কারে উৎসাহী না হয়, তাহলে কিন্তু এখনকার যে সংস্কারের কথা বলে যেই সব নির্দেশনা জারি করা হবে, মানে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবেই হোক যেটা করা হবে, সেইটা কিন্তু খুব একটা টেকসই হবে বলে মনে হয় না। তাহলে আমার কাছে যেটা মনে হয়, এই বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে নিয়ে যাওয়া উচিত। যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে তাদের কাছে নিয়ে যাওয়া উচিত, এবং তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে কথাগুলো বলা উচিত যে কমিশনের রিকমেন্ডেশনে কি আসছে, ফাইন্ডিংসে কি আসছে, এবং এই ধরনের ফাইন্ডিংস যেটা অত্যন্ত হরিবল, মানে অত্যন্ত বিপজ্জনক একটা মানে চিত্র আমাদের অর্থনীতির ব্যাপারে, সেইটা যদি রাজনৈতিক দলগুলোকে বোঝানো যায় এবং সেখানে আবার তাদের মতামত যদি নেওয়া যায়, তাহলে বোধহয় একটা সুষ্ঠু সমাধান আশা করা যায়। আমি বারবার বলে আসছি যে সংস্কার বলুন, যাই বলুন, শেষ পর্যন্ত অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে কিন্তু রাজনৈতিক দলগুলোর সম্মতির প্রয়োজন হবে এবং তাদের সহযোগিতা প্রয়োজন হবে, তাদের অংশগ্রহণের প্রয়োজন হবে। এটা ছাড়া আপনার সত্যিকার অর্থে সংস্কার কর্মসূচি সেটাকে টেকসই করা যাবে না। স্যার, আরেকটি খবর আমরা দেখেছিলাম যে 14 দলের যারা শরিক তারা
দুঃখ প্রকাশ করে রাজনীতিতে ফিরতে চায়, আসলে দুঃখ প্রকাশ করবার সুযোগ তাদের আছে কিনা? তারা গত 14 বছর বা 15 বছর ধরে তো একবারও দুঃখ প্রকাশ করেনি, বা সরকারের এই যে যত গুম খুন বা অপকর্ম দুঃশাসনের বিরুদ্ধে একবারও তারা মুখ খোলেনি। তারা শুধু ক্ষমতার ভাগটুকুই নিয়েছে এবং কি করে সরকারকে আরো দীর্ঘায়িত করা যায় সেই পথে সরকারকে উস্কেছে। এবং সর্বশেষ পর্যন্ত আমরা দেখেছি যখন ছাত্র জনতা রাজপথে মরছিল, গুলি একেবারে বুক চেতিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল, ঠিক তখনও গণভবনে কিন্তু এই 14 দলের শরিকরা বলেছেন যে এটা দেশবিরোধী ষড়যন্ত্র, এখানে জামাত, বিএনপি এবং স্বাধীনতা বিরোধী চক্র এ আন্দোলন করছে, এরকম মন্তব্য। ঠিক তার এই 7 মাস পরে তাদের দুঃখ প্রকাশ করবার সুযোগ আদৌ আছে কিনা? আপনি তো কোনো রাজনীতি করেন না, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি মনে করেন, আপনার পর্যালোচনা কেমন হবে? আওয়ামী লীগ, আরো একটু কোয়ালিফাই করে বললে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এবং তার সহযোগী ছিল 14 দল। 14 দল শুরু থেকেই শেষ পর্যন্ত এই সরকারটিকে সমর্থন দিয়ে গেছে। তারা যদি এভাবে সমর্থন না দিত তাহলে আর কিছু না হোক আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের মাত্রা কিছুটা হলেও কমতো এবং আওয়ামী লীগ কিছুটা হলেও সংযত হতো। আওয়ামী লীগ যে একেবারে দুর্বিনীত হয়ে গেছে, এবং তারা এই দুর্বিনীত অবস্থা থেকে যে নিপীড়ন অত্যাচার চালিয়েছে, এইটার একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে গলায় সুর মিলিয়ে এই 14 দল একই বয়ান প্রচার করেছে, রাজনৈতিক বয়ান প্রচার করেছে। যেটা আপনি বললেন এই বিগত গণ অভ্যুত্থান সম্পর্কে বা আন্দোলন সম্পর্কে, তারা বলেছে যে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধী শক্তি। সেখানে তারা একটা ব্র্যাকেট বন্দি করে তারা বলতো বিএনপি জামাতের কারসাজি। এইটা তারা বলেছে। কাজেই সেই এমনকি যখন আন্দোলনের চূড়ান্ত সময় উপনীত এবং সরকার পতনের অবস্থার দিকে চলে গেছে, সেই সময় আপনি যেটা বললেন যে তারা গণভবনে গিয়ে তারা সেই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে, এবং এদের মধ্যে থেকে 2 জন সরকারের মন্ত্রিত্বও করেছেন এবং খুব অল্প কাল নয়, বেশ লম্বা সময় ধরেই মন্ত্রিত্ব করেছেন, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন। তো তারা এখন বলছেন যে এই 14 দল সরকারের সঙ্গে থেকে তেমন কোনো ফায়দা পায় নাই। অবশ্য তারা এই 2 জনের নাম আলাদা করে বলেছেন। তো সেই অবস্থায় তারা বলছেন যে এই জোট করাটা এটা খুব কাজে আসে নাই তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এই উপলব্ধিটা অনেক বিলম্বের উপলব্ধি, ইংরেজিতে বললে ভেরি লেট রিয়েলাইজেশন। এই লেট রিয়েলাইজেশন করে এই যেটা বলা হয় সেটার মধ্যে কতটা আন্তরিকতা আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। তারা বলছেন তারা অনুশোচনা করবেন, তারা ক্ষমা চাইবেন, তারা দোষ স্বীকার করবেন, কৃতকর্মের জন্য তারা মাথা নিচু করবেন, এই কিছু যে কোনো শব্দই আমরা বলি না কেন। তো এইটা আমার মনে হয় গত 16 বছর ধরে বা 15-15.5 বছর ধরে তারা যা করেছেন সেই পাপ কর্মের জন্য যথেষ্ট প্রায়শ্চিত্ত নয়, তাদেরকে আরো একটু বেশি প্রায়শ্চিত্ত করতে হবে। আবার অন্যদিকে একটা বোঝারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা তো চাই যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল তারা তারা অন্তত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এমন ধরনের কর্মসূচিতে বা কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবে না। এখন প্রফেসর ইউনূসের ভাষায় পলাতক দল, পলাতক ব্যক্তি, তারা ভারতে বসে থেকে দেশের বিরুদ্ধে নানা ধরনের কূটচক্রান্ত করছে এবং তার ভাষায় এটা হচ্ছে আনসেটল করার, অবস্থাটাকে আনসেটল করার একটা চেষ্টা করছে। এখন যদি এই 15 দল বা 14 দল তারা যদি এই আনসেটল করার যে ষড়যন্ত্র, যে কর্মকাণ্ড, সেটা থেকে তারা বিরত হবেন কিনা এবং এর বিরুদ্ধে তারা অবস্থান নেবেন কিনা সেটা নিশ্চিত না হয়ে তাদের সম্পর্কে এমনও তো হতে পারে যে তারা এর অংশ হিসেবেই এখন এই সুর ধরে রাজনীতি, সেজন্যই তাদেরকে পাবলিক কমিটমেন্ট করতে হবে এবং নিন্দা জানাতে হবে পরিষ্কার ভাষায়, এবং তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ করতে হবে যে তারা তাদের যে অনুশোচনার কথা বলছেন, যে অনুশোচনাটাকে আমি বিলম্বিত অনুশোচনা বলছি, সেই বিলম্বিত অনুশোচনা যে তাদের সত্যিকার অর্থে আন্তরিক
এবং তারা যে সত্যি সিরাতুল মুস্তাকিমের পথে চলে এসেছেন এইটা তাদেরকে প্রমাণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ যদি তারা হন তাহলে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আফটার অল একটা দেশে বহু রাজনৈতিক দল থাকে, আমরা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং তাদের মতো ভিন্ন মত বিশ্বাসী লোকজন থাকবেন না রাজনীতিতে, এটাও বলা যায় না। তো সেই ক্ষেত্রে এবং তাদের মধ্যেও আবার দেখতে হবে কেউ খুন খারাপি বা অপকর্ম মানে খারাপ ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা, তাদের কিন্তু সেই অপরাধের বিচার হতে হবে এবং যথাযোগ্য শাস্তি হতে হবে। হ্যাঁ, এবং এই জন্য তারা কিন্তু কোনো ভিন্ন কোনো দাবি তুলতে পারবেন না যে আমাদের লোকদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এই ধরনের কথা তারা বলতে পারবেন না। জি স্যার, আরেকটি খবরে আমরা দেখলাম গুম কমিশন একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে বগুড়ার একটি বগুড়া পুলিশ লাইনে তারা বন্দিশালা, গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন এবং তারা সন্দেহ করছেন যে এরকম পুলিশ লাইনগুলোতেও আরও সারা দেশে বন্দিশালা থাকতে পারে। এখানে এসব বন্দিশালায় কিন্তু হত্যা করা হয়েছে এবং নিপীড়ন নির্যাতন করা হয়েছে বাইরে থেকে সাধারণ মানুষদেরকে নিয়ে। তাহলে স্যার বন্দিশালা তো এখন এমন পর্যায়ক্রমে এমন জায়গায় গিয়ে ঠেকছে যে বন্দিশালা নেই কোথায়। এই বিষয়টা আসলে আমাদের জন্য কি কতটা ভয়ঙ্কর, কতটা উদ্বেগের? না, ভয়ঙ্কর তো বটেই। বহু মানুষকে আমরা হারিয়েছি, বহু মানুষ যারা গুম হয়েছেন তারা এখনো তাদের পরিবারের কাছে, স্বজনদের কাছে ফিরে আসেননি। আরেকটা খবর দেখলাম যে ভারতে 1000-এরও বেশি, বোধ হয় 1000-এর প্রায় 1067 জন বন্দী, এবং এদের তালিকা সরকার পেয়েছে। এরা কিভাবে বন্দী? এক ধরনের বন্দী আছে যে তারা যারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে তো আসা যাওয়া করে, এটা আইনিভাবেই তারা গ্রেপ্তার হতে পারে এবং তাদেরকে জেলে আবদ্ধ রাখা হতে পারে। কিন্তু এদের মধ্যে গুম করা লোকজন রয়েছে কিনা সেটা কিন্তু একটা চরম উদ্বেগের বিষয়। এবং আমি যতদূর জানি শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি করেছিল যে এই ধরনের মানে যেটাকে বলে সীমান্ত অপরাধী ধরে রাখার নামে কিন্তু রাজনৈতিকভাবে যারা তাদের দৃষ্টিতে মানে অবাঞ্ছিত, তাদের দৃষ্টিতে। না স্যার, এখানে একটি কিন্তু এক্সাম্পল আমাদের সামনে আছে। আচ্ছা, যেমন সাংবাদিক কাজলকে আমরা কিন্তু বলছি বেনাপোলে পেয়েছি অবৈধ অনুপ্রবেশ। সাংবাদিক কাজলের ব্যাপার আছে, বিএনপি নেতা সালাউদ্দিনের ব্যাপারটা আছে, তারপরে ওই যে যে সাক্ষী ছিল সাইদির মামলার, এগুলো কিন্তু আছে। তারাও কিন্তু ওই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অনুপ্রবেশ অবৈধ, এটা একটা কৌশল যে এটা একটা অজুহাত, এই অজুহাত দিয়েই তাদেরকে আটকে রাখা হবে। কিন্তু তাদেরকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে, সেখানে পুশ করা হয়েছে, পুশ করে বিএসএফ এর হাতে বা ভারতের মানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এইটা যে করা হবে এইরকম একটা সমঝোতা বা চুক্তি শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের হয়েছে। তো আজকে আমরা যদি এর মূল উৎপাটন করতে চাই, প্রথমে আমাদের জানার দরকার এই ধরনের কোনো সমঝোতা বা কোনো চুক্তি ছিল কিনা বা আছে কিনা, থাকলে সেটা বাতিল করা উচিত বলে আমি মনে করি। আর এই সঙ্গে যেটা আপনি প্রশ্নটা করলেন যে একটা পুলিশ লাইনে বগুড়ায় একটা গোপন বন্দিশালা পাওয়া গেছে এবং সন্দেহ করা হচ্ছে যে আরো অন্যান্য পুলিশ লাইনেও এই ধরনের বন্দিশালা থাকতে পারে। তো শেখ হাসিনার পক্ষে সবকিছুই সম্ভব। এই নিষ্ঠুর মহিলার পক্ষে এমন কোনো নিষ্ঠুরতার কাজ নাই, এমন কোনো নির্যাতনের দৃষ্টান্ত নাই যে নির্যাতনের দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নাই। সেক্ষেত্রে স্যার সারা দেশের পুলিশ লাইনের অধিকাংশ জায়গায় যদি এরকম বন্দিশালা, গোপন বন্দিশালা থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ চক্রের মধ্যে। এখানে দেখেন, যদি আইন শৃঙ্খলা বাহিনী একদলীয় বাহিনী না হয় তাহলে কিন্তু সেখানে এইভাবে পুলিশ লাইনে গোপন বন্দিশালা করা সম্ভব না, কারণ জিনিসটা কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যাবে। তবে এমনও হতে পারে বগুড়ার যে বন্দিশালা সেখানে বেছে বেছে আওয়ামী অনুগত পুলিশদেরকেই সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে সেখানে কার্য করার জন্য, ডিউটি করার জন্য রাখা হয়েছে, যাতে সেই বন্দিশালাটা সম্পর্কে কোনো তথ্য বাইরে বেরিয়ে না আসে। এবং এরকমভাবে আরও 5-10টা পুলিশ লাইনে তারা যদি এরকম কোনো ব্যবস্থা করেন তাতে অবাক বা বিস্মিত হওয়ার কিছু নাই, কারণ তারা তো অনেক কিছুই করেছেন। আমরা তো আয়নাঘরের কাহিনী জানি এবং এটা আল জাজিরা প্রথম ফাঁস করেছে, পরবর্তীকালে ধীরে ধীরে দেশের মানুষও এই ব্যাপারটা বুঝতে পেরেছে।
তো এই রকম ঘৃণ্য অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধ, এই অপরাধের কি শাস্তি হতে পারে সেটা মনে হয় মৃত্যুদণ্ডও মনে হয় যথেষ্ট না। যথেষ্ট না স্যার। সেক্ষেত্রে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে তো একটা অপরাধ চক্রের মধ্যে ফেলে দিয়েছে, এই ট্রমা থেকে আসলে কাটানোর পথ কি? না দেখুন, এটা বেশ কঠিন। আপনার পৃথিবীর অনেক দেশে এই ধরনের গুমের ঘটনা আছে। আর্জেন্টিনা এগুলো হয়েছে, এবং আর্জেন্টিনা এক পর্যায়ে প্রেসিডেন্ট আলফোনসিনের নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতান্ত্রিক সরকার এই ধরনের গুম খুন সম্পর্কে তদন্ত শুরু করলো, কিন্তু তদন্ত কিছু দূর অগ্রসর যখন হচ্ছে তখন দেখা গেল যে এর মধ্যে সামরিক বাহিনী জড়িয়ে আছে। তখন সামরিক বাহিনীর কাছ থেকে একটা চাপ আসলো, যার ফলে এই আলফোনসিন সরকারের পক্ষে এই তদন্ত কাজটা এগিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। তো আমাদের দেশেও কাজটা যে খুব কঠিন তা নয়। যারা এই কাজগুলো করেছে তাদের শিকড় বাকড় কিন্তু অত্যন্ত গভীর এবং শক্ত, এবং এই শিকড় বাকড় যদি উচ্ছেদ না করা যায় তাহলে কিন্তু এইটার অনুসন্ধান এবং এইটার জন্য বিহিত করা এটা বেশ কঠিন হয়ে পড়বে এবং অনেক সময় অসাধ্য হয়ে পড়তে পারে। কাজেই এখানেও প্রবল জনমত সৃষ্টির একটা ব্যাপার আছে। আমি যেটা দেখছি ঘাটতি সেটা হচ্ছে আওয়ামী যুগের যে অপরাধ, যে ধরনের খুন, হত্যা, তারপরে গুম বা বিচার বহির্ভূত হত্যা, এগুলো নিয়ে মনে হয় আমরা একটু কম কথা বলছি। আরো বেশি করে এই কথাগুলি বলা উচিত আমাদের মিডিয়াতে, আমাদের দৈনন্দিন জীবনের রাজনৈতিক বক্তব্যে বারবার কথাগুলি বলা উচিত, যাতে আমরা ভুলে না যাই, মানুষ যাতে এই ব্যাপারে তার স্মৃতি দুর্বল হয়ে না যায়, এইটার জন্য চেষ্টা করতে হবে। জি, আমরা শেষ করব স্যার। শেষ প্রশ্ন আপনার কাছে, আরেকটি খবরের বিশ্লেষণ শুনবো। সেটি হচ্ছে ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনও বলছে, এবং এই মুহূর্তে সরকারও এক প্রকার সেই পথেই এগুচ্ছে, এরকম সিগন্যাল কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পেয়েছি, যদিও তারিখটি এখনো পর্যন্ত ওইভাবে ডিসক্লোজ করা হয়নি বা নির্ধারণ করা হয়নি। সকল রাজনৈতিক দলও কিন্তু এক প্রকার ভোটমুখী বা নির্বাচনমুখী, তারা সাধারণ মানুষের কাছাকাছি চলে যাচ্ছেন। কিন্তু এর মধ্যে সংস্কারের যে বিষয়টি রয়েছে, সংস্কার এবং যে স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে যে বিতর্ক চলছিল, সে বিতর্কের মধ্যেই এরকম এক ধরনের প্রস্তুতি, আপনি আসলে কি অন্য ধরনের কোনো ইঙ্গিত দেখেন কিনা, যে এখনো পর্যন্ত তারিখটি আসেনি কিন্তু ডিসেম্বরে নির্বাচন বা? আচ্ছা শুনেন, তারিখে কি আসে যায়? এটা ডিসেম্বরের 1 তারিখে হবে না 15 তারিখে হবে না 28 তারিখে হবে, এইটা তো একটা ফ্লেক্সিবল একটা ব্যাপার। এটা এখনই এত সুনির্দিষ্টভাবে বলে দেওয়া তো আসলেই কঠিন। সেটা নির্ভর করে সার্বিক প্রস্তুতির উপর। এমনও তো হতে পারে যে প্রস্তুতির একটু ঘাটতি আছে, সেজন্য আরো 7 দিন বেশি সময় নেওয়া উচিত। কাজেই সেটা 7 তারিখে না হয়ে 14 তারিখে, ডিসেম্বরের 14 তারিখে হওয়া উচিত। তো আমার মনে হয় যে প্রফেসর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তার মুখ থেকে এসছে, বিবিসির সাক্ষাৎকারেও তিনি এই ধরনের কথাই বলেছেন যে আমি আগে যা বলেছি সেটাই আমি করছি। সুতরাং এইটা নিয়ে আর অবিশ্বাস এবং সন্দেহ পোষণ করে রাজনীতিতে অনৈক্য বা বিভেদ সৃষ্টি করাটাকে আমি খুব সঙ্গত মনে করি। সেই জায়গাটিতেই নতুন যে রাজনৈতিক দল, সেটি হচ্ছে এনসিপি। আমাদের একজন উপদেষ্টা সদ্য পদত্যাগ করেছেন, নাহিদ ইসলাম, তিনি এই পার্টির আহ্বায়ক। তিনি গতকালকে গিয়েছিলেন সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে পারে, যেহেতু সংস্কার সহ নানান বিষয় রয়েছে সেখানে। হ্যাঁ, এইটা একটা বিষয়, এটা নিয়ে আমি বোধহয় অন্যত্র বলেছি যে এই ব্যাপারে সমঝোতা হওয়াটা একটা কঠিন ব্যাপার। কারণ বিএনপির মতো দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এখন তারা আবারও দীর্ঘ সময়ের জন্য ক্ষমতার বাইরে থাকবেন, এইটা তারা চিন্তা করতে পারেন না। এইটা একটা দিক। এবং যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনটা শুধু গণপরিষদের জন্য হবে, কিন্তু সরকার গঠনের জন্য হবে না। এইটাতে মনে হচ্ছে যে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটা এক ধরনের প্রয়াস বলে বিএনপি সন্দেহ করতে পারে। আমি ষড়যন্ত্র শব্দটা ব্যবহার নাই করলাম।
এবং রাজনীতিতে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসতে পারে। এই বিষয়টা তারা বলছে, কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আলাপ আলোচনা তাদের মধ্যে হওয়া উচিত, দুই পক্ষের মধ্যে হওয়া উচিত বা তিন পক্ষের মধ্যে হওয়া উচিত, হয়ে এর একটা সমাধান করা উচিত। আরেকটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে গণপরিষদও হবে এবং যেটাকে বলা হয় যে সাধারণ সংসদ, যেটা সরকার গঠনের জন্য, এটা যুগপৎ একটা সংসদই হবে। যেরকম 72 সালের সংবিধানের সময় ওই সময় যে মানে গণপরিষদ ছিল, তাদের নেতৃত্বেই কিন্তু সরকারও ছিল। হ্যাঁ, তো সুতরাং সেরকম কিছুও তো হতে পারে, এইটা একটা দিক। আরেকটা মজার ঘটনা আজকে দেখলাম, সেটা হচ্ছে দৈনিক খবরের কাগজে একটা খবর দিয়েছে, সেটা হচ্ছে বিএনপি এবং এনসিপির কি জানি জাতীয় নাগরিক পার্টির মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কিছু আলাপ আলোচনা বা সমঝোতার একটা প্রয়াস শুরু হয়েছে। এবং যদিও উভয় পক্ষের নেতৃবৃন্দ এটাকে সরাসরি স্বীকার করেন নাই, নিশ্চয়ই একটা সংবাদপত্র যখন একটা বড় হেডলাইন করে, লিড হেডলাইন করে, নিশ্চয়ই তার কাছে কিছু ইন্ডিকেশন বা যেটাকে বলে তার নিশ্চয়ই আসতে পারে। তো সুতরাং রাজনীতিতে ওই যে একটা কথা বলা হয়, শেষ কথা বলে আর কিছু নাই। তো এখন অনেক কিছুই হবে এবং নানা ধরনের টানাপোড়েন চলবে, নানা ধরনের দর কষাকষি হবে, সব কিছুই হবে। কিন্তু সকলেই যদি উপলব্ধি করেন যে তাদের কমন এনিমি একটা, এবং সেই কমন এনিমি হচ্ছে শেখ হাসিনা, তার দল এবং তার দোসররা এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভারতীয় আধিপত্যবাদীরা, এইটা যদি মাথায় থাকে, তাহলে রাজনীতি, ঘরোয়া রাজনীতি নিয়ে, দেশীয় রাজনীতি নিয়ে একটা সমঝোতায় আসা খুব কঠিন ব্যাপার না। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এটি থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, মতপার্থক্যও থাকবে, কিন্তু আবার এই কি বলে এই মতপার্থক্য একটা সংঘাতের কারণ হয়ে দাঁড়াবে না। অর্থাৎ এটা নিছকই মতপার্থক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে কমন ইন্টারেস্টে আসলে যে ইউনিটি, আমাদের জাতীয় ঐক্য, সেটাই আমাদেরকে করতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে আমাদের কমন ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ যেটি, সেটি হচ্ছে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে হয়েছিল, সে ঐক্য অটুট থাকবে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, মতপার্থক্য থাকবে, সব কিছু ছাপিয়ে আমাদের এই ঐক্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।